শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ। বেঁচে আছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবাদ প্রতিম হয়ে। নেত্রকোনা রেল স্টেশনের জায়গা প্রভাবশালীদের দখলে, গড়ে উঠেছে হাট বাজার সহ নানা স্থাপনা। পরিবারের খরচ মেটাতে রাতের রাজধানীতে রিকশা চালকদের বিচরণ, মানবেতর জীবনযাপন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। মুক্তিযুদ্ধে সাহসী কণ্ঠের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন জিয়াউর রহমান। সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলীতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ। মানিক শিকদারের রিপোর্ট। ১৯৭১-এর ২৬শে মার্চ উদ্দীপ্ত কণ্ঠে এই ঘোষণার পরপর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর সদস্যসহ বাঙালিরা। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই বীর সেনা। পিতা মনসুর রহমান ও মাতা জাহানারা খাতুনের দ্বিতীয় সন্তানের ডাকনাম ছিল কমল। বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষা জীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙ্গামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭২ জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান পদে নিযুক্ত হন। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে বিএনপি। তার শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তিনি। ১৯৮১ সালে ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তিনি। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এরপর ৩ বার রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। নেত্রকোনা স্টেশনের দুই পাশে রেলওয়ের প্রায় ২ কিলোমিটার জায়গা প্রভাবশালীদের দখলে। দখলদাররা এই জমিতে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মিল কারখানা সহ নির্মাণ করেছেন কাঁচা পাকা নানা স্থাপনা। এ নিয়ে মাথা ব্যথা নেই রেলওয়ের, তবে জেলা প্রশাসন বলছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা শহরের চকপাড়া ও সাতপাই রেল ক্রসিং এলাকায় রেলের জমি দখল করে এভাবেই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। আওয়ামী লীগ আমলে প্রভাবশালীরা যে যার মতো করে দখলে নিয়েছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। এই জায়গাগুলা কি অদৃশ্য শক্তিতে যে দখল হয়ে যাচ্ছে এবং এগুলা পরে ক্রয় বিক্রয় চলে। রেলের আশেপাশে সব দোকান, বাড়ি, ঘর, যার যা ক্ষমতা এইভাবে তারা দখল করে নিয়ে যাচ্ছে। মালগোদামের আশেপাশে তো সমস্ত জায়গায় পাবলিকের দখলে নিয়ে নিচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ যেন যথাযথ নজর দেয় এবং এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায়ও একই অবস্থা। রেলের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ মিল কারখানা।
দখলদারদের দাবি নিয়ম মেনে ইজারা দিয়ে দখলে নিয়েছেন তারা। আমরা তো দিছে, আমরা পৌরসভা জায়গা দিলে আমরা পৌরসভা যাবো গা। চোখের সামনে জমি দখল হলেও স্থানীয় রেল কর্তৃপক্ষ বলছে বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানান এই কর্মকর্তা। এটা আমাদের আওতার বাইরেই করে, তারপরেও আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন এরিয়ার ভিতরে যদি পড়ে, তাহলে আমরা এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। কর্তৃপক্ষকে অবহিত করে দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে। তো আমরা এটা জানলাম, আমরা অবশ্যই একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব। শিগগিরই বেদখল সরকারি জমি উদ্ধারে কার্যকর উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় এখনও রয়েছে শীতের প্রকোপ, কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের কাছে। শাহেদ, সাভারে শীতের প্রকোপ কেমন? এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমি আছি এখন সাভারের 20 মাইল এলাকায়। সারা দেশের ন্যায় সাভারেও কিন্তু শীতের প্রকোপ তীব্রতর আকার ধারণ করেছে। আমরা এখানে ঢাকার চা মহাসড়কের পাশে আপনাদের দেখাতে চাই যে প্রতিদিন কিন্তু এই ঢাকার চা মহাসড়কের দূর দূরান্ত থেকে বাস, ট্রাক, পণ্যবাহী ট্রাক চলাচল করে। ভোর হতেই এইসব বাস কিন্তু কুয়াশা ভেদ করে ঢাকাগামী চলাচল করে। এইগুলো বাসগুলো আপনারা দেখে থাকবেন যে ভোর রাতে কুয়াশা যখন থাকে তখন কিন্তু এই লাইট, হলুদ লাইট এবং নানান রকম রঙের লাইট ব্যবহার করে তারা চলাচল করে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ঢাকার চা মহাসড়কে কিন্তু এই কুয়াশার জন্য বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আপনি জেনে থাকবেন যে সাভার অঞ্চল হলো শিল্পাঞ্চল অঞ্চল। এই শিল্পাঞ্চলে কিন্তু শ্রমিকরা প্রতিনিয়ত ভোর কাকডাকা ভোরেই এই ঘর হতে বের হয়ে কর্মমুখী হয়। এই আপনাদের একটু দেখাতে চাই যে এখানে আজকে কিন্তু এই 20 মাইল এলাকায় দেখুন আপনারা, এখানে কিন্তু প্রচুর শ্রমিকরা বের হয়েছে কর্মস্থলে যাওয়ার জন্য। আমরা কিন্তু শিল্প শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছে যে শীতের তীব্রতা যখন শৈত্যপ্রবাহ থাকে তখন কিন্তু তারা খুব কষ্ট ভোগ করে। ঘরে কিন্তু বাচ্চা শিশুরাও কিন্তু শীতের তীব্রতায় খুব কষ্ট ভোগ করছে। আমরা দেখতে পেয়েছি সাভারে যে এখানে নানান ধরনের বৃদ্ধ শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে, তারা নানা রকম ঠান্ডাজনিত রোগে। আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ঘরে যে শৈত্যপ্রবাহ যখন থাকবে তখন যাতে তারা ঘরে অবস্থান করে। কারণ কি, নানা রকম রোগবালাই কিন্তু এই ঠান্ডাজনিত রোগবালাই কিন্তু তাদেরকে জেগে ধরেছে। আমরা দেখেছি ছিন্নমূল মানুষরাও কিন্তু এই সাভার অঞ্চলে নানান রকম রোগবালায়ে ভুগছে। তাই বলতে চাই যে শৈত্যপ্রবাহ চলাকালে বিশেষজ্ঞরা আমাদের পরামর্শ দিয়েছে যে তারা যেন ঘরে অবস্থান করে। ধন্যবাদ শাহেদ আপনাকে। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি শাহেদ জুয়েল, জানাচ্ছিলেন শীতের খবর। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। পুরো ঢাকা যখন ঘুমিয়ে তখনও কিছু রিকশা চালক মোড়ে মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করেন। কারো বাসায় খাবার নেই, রিকশা চালিয়ে বাজার নিয়ে বাসায় ফিরবেন। কেউ বা অতিরিক্ত খরচ মেটাতে দ্বিতীয় শিফটে রিকশা নিয়ে বের হয়েছেন। মইনুল হোসেন মাসুদের ক্যামেরায় রাজধানীর রাতের রিকশা চালকদের জীবনের চিত্র উঠে এসেছে সোহেল সামির রিপোর্টে। মধ্যরাত, তখনও টিএসসির মোড়ে ঠায় দাঁড়িয়ে কিছু রিকশা। উদ্দেশ্য, কখন একটা যাত্রী আসবে, তাকে গন্তব্যে পৌঁছে দেবে তারা। বিনিময়ে যে ভাড়া পাবে তাই দিয়ে পরের দিন চলবে পরিবার। পেটের দায়ে বউ বাচ্চা আছে, তাদেরকে ভরণ পোষণ খাদ্য রুজি করে কামাই করে খাওয়াইতে হয়। এর কারণে আমার বাসায় মা আছে, বোন আছে, সবারই চালাই তো, যার কারণে আমার অনেকটাই সংকেত। আমি রাত্রেই চালাই, দিনের বেলা কাঁচামালের টিপ মারি। যে টাকা যে ইনকাম সোর্স সেই হিসাবে ফ্যামিলি ওরকম চলে না, হয় না। প্লাস আমি তো দিনে গাড়ি চালাই, ড্রাইভিং করি,
যে স্যালারি বেতন ওতে হয় না, চলে না। রাত তখন প্রায় 2:30। রিকশা চালক বলছেন দেখে এসেছেন বাসায় চাল নেই, এখনও তার সন্তানেরা অপেক্ষায় আছে কখন বাবা ফিরবে, তারপর রান্না হলে খাবে। নিজের পেটের জ্বালা সহ্য হয়, কিন্তু বউ পোলাপান। টাকা পয়সা ইনকাম করব, ইনকাম করে নিয়ে আমার বউ বাচ্চারা নিয়ে তারা আমার ওয়াইফ রান্না বাড়া করবো, ঠিক আছে, বাচ্চা কাছে নিয়ে আমি খাবার দাবার কিনে কিছু চালের কিনে খাবো আর কি। কোনোভাবে রাজি করিয়ে রিকশা চালকটির পিছু নিলাম। আমাদের দেখতেই হবে দুমুঠো খাবারের জন্য আজও কিভাবে সন্তানেরা বাবার অপেক্ষায় পথ চেয়ে থাকে। পাওয়া রিক্সা চালায় পয়সা এরকম পাওয়া যায় না, তার জন্য রাতে সকালবেলা আসবে, সকালে আসে 2টা বাজে আসবে, বাজার করবো, তারপর রান্না করবো আমরা। তারা বলছেন কোনো দিন তাদের এই আশা পূরণ হয়, আবার কোনো দিন হয় না। এইভাবেই প্রতিদিন প্রতি রাত তাদেরকে অতিক্রম করতে হয়। রায়ের বাজার বদ্ধভূমি থেকে সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। একদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকা সীমান্তে ভারত বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছে। আগে থেকে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তেতে থাকা সীমান্ত এলাকায় প্রথমে ঘাস ও গাছ কাটা নিয়ে প্রায় 3 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে শান্ত হয় পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কেটে নষ্ট করে ফেলে। পরে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় কমপক্ষে 30টি আম গাছ এবং শতাধিক বরই গাছ কেটে ফেলে। পরে বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধে তারা ডালপালা ফেলে চলে যায়। চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ সীমান্ত এলাকার মানুষ। ঘটনার পর সীমান্তের অন্তত 3 কিলোমিটার এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুদেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিএসএফ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। আহত হয় অন্তত 5 বাংলাদেশি। বিএসএফ সাউন্ড টিয়ার গ্যাস ছেড়ে আমাদেরকে যে তীর মেরেছে আমাদের অনেক জনগণকে। ভারতের বিএসএফ কে নিয়ে কিনা চায়রা নিয়েছে, মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিয়েছে। বিকেলে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। সবাই চলে গেছে, শূন্য লাইনে কোনো ভারতীয় নাগরিকও নাই, আমার কোনো বিএসএফ সদস্য নাই। সীমান্তের উভয় পাশে বিজিবি বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে আজ। চুক্তির শর্ত ভাঙলে হামাসকে কঠোর মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে গাজা থেকে 33 জন ইসরায়েলিকে বন্দি মুক্তি দেবে হামাস। পাশাপাশি প্রায় 2000 ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সরকার। সেই সাথে গাজা থেকে সেনা সরিয়ে নেওয়া শুরু করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাস চুক্তির শর্ত ভাঙলে যে কোনো সময়ে যুদ্ধে ফিরে যাবে ইসরায়েল। এবার খেলার সংবাদ। একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়াবে বিপিএল এর লড়াই। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 1টায়। টানা 4 জয়ের পর নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে হেরেছে চিটাগাং কিংস। 6 ম্যাচ শেষে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বন্দরনগরীর দলটি। এদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে ফরচুন বরিশাল। নিজেদের শেষ ম্যাচেও জয় চায় বরিশাল। এদিকে দিনের অন্য ম্যাচে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ, বেঁচে আছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবাদ প্রতীক হয়ে। নেত্রকোনা রেল স্টেশনের জায়গা প্রভাবশালীদের দখলে গড়ে উঠেছে হাটবাজার সহ নানা স্থাপনা। পরিবারের খরচ মেটাতে রাতের রাজধানীতে রিকশা চালকদের বিচরণ, মানবতার জীবনযাপন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।